সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। আপনারা জানেন প্রতি সপ্তাহে একদিন আমরা আসি আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে এবং আলোচনা করার চেষ্টা করি বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে, বাংলাদেশের আর্থিক খাতগুলোকে নিয়ে, ব্যাংক, বিমা আর অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব মিঠুন চন্দ্র পাল। আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং এসএটিভিকেও ধন্যবাদ, যে চ্যানেল এসকেও ধন্যবাদ এই মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য। জি দর্শক, জনাব আমাদের আজকের অতিথির সাথে আমরা আলোচনা করতে চাই বাংলাদেশের বিমা খাত নিয়ে, বাংলাদেশের বিমা সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে। আমরা জানি যে নতুন বাংলাদেশ যে বিনির্মিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে আর্থিক খাতকে গড়ে তোলা একটা বড় চ্যালেঞ্জ। আর্থিক খাত আগে থেকেই একটা কষ্ট করে চলছিল, সেই কষ্টটাকে উতরে ওঠার জন্য কিন্তু সবগুলো জায়গায় কাজ চলছে। আপনার সাথে আলোচনা করতে চাই যে নতুন বাংলাদেশের বিমা খাতে কোনো পরিবর্তন আসছে কিনা, সে ব্যাপারে আপনার কি জানা আছে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানতে চাই। আমাদের বিমা কোম্পানি সাধারণত 2010 সালের বিমা আইন অনুযায়ী পরিচালিত হয় এবং আমাদের বিমা সেক্টরে বিশেষ করে হলো আমাদের গত কয়েক বছর ধরে একটু অস্থিরতা, কারণ হলো ক্লেম পেমেন্টের বিষয়টা আর কি। ক্লেম বিভিন্ন কোম্পানিগুলো ক্লেম পেমেন্ট প্রপারলি দিতে পারতেছে না, যার জন্য অনেক কোম্পানি কেন দিতে পারছে না। মানে একটা সময় কিন্তু বিমা খুব জনপ্রিয় ছিল, তাই না? যদি আপনি 90-এর দশক বা তারপরেও দেখেন, বিমার একটা জনপ্রিয়তা ছিল। সেই জনপ্রিয়তাটা কি আসলে দিন দিন কমছে? আপনার কি মনে হয়? কিছু কিছু কোম্পানি যারা ভালো করতেছে তাদের ক্ষেত্রে কমতেছে না, কিন্তু যারা একটু দুর্বল হয়ে পড়ছে, দেখা গেছে তাদের কিছু কিছু কোম্পানি আছে তাদের প্রচুর পরিমাণ ক্লেম জমে গেছে মাঠে, যার জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া মাঠে, যেহেতু তার সঞ্চিত অর্থ কোম্পানিতে জমা দিচ্ছে সেটা প্রপারলি সে ব্যাক পাচ্ছে না, এটা তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে ফিল্ডে যাচ্ছে। কিন্তু কেন এই কোম্পানিগুলো আসলে কোথায় দুর্বলতা ফেস করছে, কেন দুর্বল হয়ে যাচ্ছে বলে আপনার? দুর্বলতা হলো এখানে তাদের সলভেন্সি যে অবস্থাটা, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, সেই স্ট্যাবিলিটিটা তাদের কিছুটা বিনষ্ট হয়েছে। অর্থাৎ যে পরিমাণ কেন, মানে ওই স্ট্যাবিলিটিটা বিনষ্ট কেন হচ্ছে বলে আপনার মনে হয় বা হয়েছে বলে মনে হয়? যেমন ধরেন আমরা ব্যাংকের ক্ষেত্রে উদাহরণ দিয়ে আমরা জানি যে অনেকগুলো ব্যাংক থেকে নামে বেনামে নানা রকম টাকা তুলে নিয়ে গেছে, যার কারণে তারল্য সংকট দেখা দিয়েছে কিছু কিছু ব্যাংকে, সব ব্যাংকে না, কিছু কিছু ব্যাংকে, যেই ব্যাংকগুলো ওই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ব্যাংকের ডেপোজিটরে টাকা তুলে নিয়ে গিয়েছিল এবং সেই টাকা তুলে নিয়ে যাওয়ার কারণে ব্যাঙ্কগুলিতে তারল্য সংকট দেখা দিয়েছিল। এখন সরকার চেষ্টা করছে সেগুলো ঠিকঠাক করে নেওয়া। তো বিমা কোম্পানিতে কি হয়েছে যার কারণে ধরেন যে এই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ছে? ভালো কোম্পানিগুলোর সমস্যা নাই, কিন্তু যদি বলি কিছু কিছু কোম্পানির মালিকানা হয়তো বোর্ড অফ ডিরেক্টরের পক্ষ থেকে অনেক সময় সেখানে ল্যাপস হয়েছে, অনেক টাকা পয়সা হয়তো এখানে নামে বেনামে ল্যান্ড কিনে বা আদার্স ওই এফডিআর করে এফডিআর এগেনস্টে ক্রেডিট নিয়ে সেখানে টাকার ঘাটতি দেখা যাচ্ছে আর কি, যার জন্য গ্রাহকের যে সুরক্ষিত আমানত সেটা প্রপারলি দিতে পারতেছে না। তো ওই ইম্প্যাক্টের কারণে ওভারঅল ইন্স্যুরেন্সের উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে। আচ্ছা, একটা ব্যাংক এবং বিমা দু জায়গায় মানুষ টাকা জমায়, বেসিক্যালি মানুষ জমানোর জন্যই, কিন্তু মানুষকে কিন্তু বাংলাদেশে বিমাটাকে এভাবেই মার্কেটিং এখনও করা হয় যে আপনার বিপদে আপদে বিমা আপনাকে সহযোগিতা করবে। ওর চেয়ে বেশি মার্কেটিংটা যেটা আমরা দেখতে পাই, মানে আপনাদের বিভিন্ন বিমা কোম্পানির প্রতিনিধিরা যখন মানুষের কাছে এসে উপস্থাপন করে বিমাকে, ওনারা উপস্থাপন করে কিন্তু যে আপনি এইভাবে টাকা জমালে এর চেয়ে এত বছর পরে একটা ভালো অ্যামাউন্টের টাকা ফিডব্যাক পাবেন, মানে একটা টাকা জমিয়ে টাকা পাওয়ারই একটা বিষয়টাকে বেশি ফোকাস করা হয়। বিষয়টা হলো এরকম না, বিমার বিষয়টা হলো আপনার রিস্ক কাভারেজ। ডেফিনেটলি রিস্ক কাভারেজ ওই জায়গাটাকে কেন কম ফোকাস করে এই আর্থিক খাতটাকেই কেন বেশি ফোকাস করা হয়? এখানে সাধারণত যেটা হয়, একটা যদি লাইফ পলিসি বলি, সেক্ষেত্রে কোনো যদি মানুষের মৃত্যু বা ইনসিডেন্ট ঘটে বা হেলথের কাভারেজ থাকলে সেক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে, সেই প্রপারলি যদি আপনার বিমা করা হয় কেন, লাইফ রিস্ক কাভারেজের জন্য, অর্থাৎ আপনার নমিনি যে আর কি, যদি কোনো অঘটন ঘটে তখন সে পুরা আপনি এক কিস্তির টাকা জমা দিয়েও পুরো টাকাটা, অর্থাৎ সামেশুর যে টাকার বিমা করলেন পুরো টাকাটা ফেরত পাবেন।
ঠিক আছে। তো সুতরাং এটা একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট হয় আপনার ফ্যামিলির জন্য, এই একটা দিক। আর একটা দিক হলো এখানে আর্থিক বিষয়, যেটা আপনাকে দেখা গেল আমার 3 স্টেজ পলিসি হতে পারে, 5 স্টেজ পলিসি হতে পারে। 3 বছর পর আপনাকে একটা এসবি দেওয়া হবে, অর্থাৎ যে সাম এশিউর্ড আছে সাম এশিউর্ডের 25% এসবি। আবার 3 ইয়ার্স পরে 6 ইয়ার্সে ওইখানে আবার পাবেন এটা। আবার লাস্টে মানে মেচুরিটিতে একটু যদি পাবেন। আরেকটু ভেঙে বলেন আর কি, মানে আমাদের দর্শকরা অনেকে হয়তো বা এই ফাইন্যান্সিয়াল ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না, এসবি বা সামিশন, এই ওয়ার্ড SB মানে একটু mean যদি ভেঙে that বলেন, means মানে আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি একটু সহজ করে বলি যে ধরুন যে আমি একজন বীমা গ্রহীতা, আমি একটা বীমা করেছি আপনার কোম্পানিতে, এটা জীবন বীমা হতে পারে, লাইফ অ্যান্ড অসুস্থতা ইত্যাদি বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে মানুষের সুবিধা বা এইটা মনে হয় আপনি বলার চেষ্টা করছিলেন, সেটা একটু সাধারণ মানুষের ভাষায় বললে হয়তো বুঝবে আর কি। আমার দেখা গেছে আমার একটা পলিসি নিয়েছি একটা, সেক্ষেত্রে আমার পলিসির সাম এশিউর্ড মানে মোট বিমা অঙ্ক হলো 1 লক্ষ টাকা। আচ্ছা, সাপোজ এটা 12 বছর মেয়াদি নিয়েছি। আচ্ছা, তো 12 বছরের এই টাকাটাকে আমাকে আবার আমার 3টা স্টেজে নিতে পারবো। একটা হলো 4 ইয়ার্সের একটা টাকা পাবো, 8 ইয়ার্সে একটা পাবো, আবার 12 ইয়ার্সে যে বাদ বাকি টাকা পাবো লাভ সহ। তো এটার পার্শিয়াল পেমেন্ট বলে, অনেকে এটা হয়তো বোনাস বলে থাকে, কিন্তু এটা আসলে বোনাস না, একটা পার্শিয়াল পেমেন্ট। যেমন 1 লাখ টাকায় 25% পেল 4 বছর পরে, অর্থাৎ 25,000 টাকা সে তুলে নিতে পারবে। আচ্ছা, আবার নেক্সট 4 ইয়ার্স পর, অর্থাৎ 8 ইয়ার্সের সময় আর 25,000 টাকা নিতে পারবে। আর অবশিষ্ট টাকা যেটা থাকে 50,000, সেটার সাথে লাভ সহ ভ্যালুয়েশনে আমাদের একটা লাভ নির্ধারিত হয়। তো ভ্যালুয়েশনের যে লাভটা হয়, লাভের 90% হলো পলিসি হোল্ডার পায়, আর 10% হলো শেয়ার হোল্ডারদের। এই 90%টাই আমাকে ওই বোনাস হিসেবে, যেটা ভ্যালুয়েশনের আপনার যেটা এসে এটার ভিতরে বোনাস হিসেবে অ্যাকচুয়ারি কর্তৃক ডিক্লেয়ার হয়, যে এই অ্যাকচুয়ারি কর্তৃক যেটা সার্টিফাই করে দেয়, ওই রেট অনুযায়ী সে লাভ সহই এটা ব্যাক পাবে। আর যদি কোনো ক্ষেত্রে 1 বছরও একটা প্রিমিয়াম দিয়ে মারা গেল সাপোজ, তাহলেও ওই 1 লাখ টাকা সে পেয়ে যাবে। বিমা গ্রহীতা 12 বছরের জন্য করেছে, প্রিমিয়ামটা হচ্ছে ওই 1 লাখ টাকার 12 ভাগের 1 12 ভাগে 1 ভাগ। হ্যাঁ, এটা দিয়েও যদি কোনো গ্রাহক ইনসিডেন্ট ঘটে আর কি, তো সেক্ষেত্রে ডেথ কেসের ক্ষেত্রে তার নমিনি পুরো 1 লাখ টাকাই পাবে, অর্থাৎ এই কাভারেজটা ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে। কিন্তু আপনার মেসেজটা ছিল যে এই কাভারেজটাই ঠিকঠাকভাবে রিপেমেন্টটা করতে পারছে না, মানে ওই ক্লেইমটা ঠিকভাবে অনেকগুলো কোম্পানি দিতে পারছে না, সেহেতু অস্থিরতা। সকল কোম্পানি না, ঠিক আছে। এখন আপনার ধরেন ব্যাংকের ক্ষেত্রে আপনার ডিপিএস হয়তো 10% দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ইন্স্যুরেন্স ক্ষেত্রে কিন্তু ব্যাংক আর ইন্স্যুরেন্সটা একটু টোটালি ডিফারেন্ট। কারণ ব্যাংকের ক্ষেত্রে আপনি রিস্ক নিচ্ছেন না, ঠিক আছে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রিস্ক নেওয়া হচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তি যদি কোনো রকম মারা যায় বা কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে, দেখা গেছে যে তার একটা হাত ভাঙলো, পা ভাঙলো, হসপিটালাইজ হইলো, সেই ক্ষেত্রেও কাভারেজ কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে। এটা একটা এক ধরনের বলা যায় আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করা ছিল। আর লাইফ ইন্স্যুরেন্সে বাংলাদেশের জনগণ সারা পৃথিবীতে কিন্তু অনেক বেশি উদ্বুদ্ধ হয়, মানে পৃথিবীর উন্নত দেশগুলোতে ইন্স্যুরেন্স নাই এমন কোনো মানুষ মনে হয় নাই, কিন্তু বাংলাদেশে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখনও মানুষের কাছে ইন্স্যুরেন্সটাকে পৌঁছে দেওয়ার মতো একটা ইন্স্যুরেন্সের বিমার একটা কালচার কেন আমরা গড়ে তুলতে পারিনি বলে আপনার মনে হয়? আমাদের জাতীয় বীমা নীতি ইতিমধ্যে তৈরি হয়েছে, কিন্তু ওটার বাস্তবায়ন আসলে হচ্ছে না। কারণ আমাদের জিডিপিতে অবদান খুবই কম, পেনিট্রেশন আমাদের খুব কম, এবং অ্যাওয়ারনেসটা আমাদের সকলের ভিতরে বাড়ানো দরকার, এবং সরকারি থেকে এটাকে একটা উদ্যোগ নেওয়া দরকার। অর্থাৎ আমাদের যে যখন বীমার সপ্তাহ আছে, একটা বীমা দিবস আছে, হ্যাঁ, পয়লা মার্চ বীমা দিবস, সরকার কিছু কিছু কাজ উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমাদের যে সরকারি কর্মচারী হইতে পারে, স্কুলের শিক্ষক, অন্যান্য শ্রেণীর যারা আছে, ঠিক আছে, এদের যদি বীমা আওতায় আনা হয়, ঠিক আছে, বা একটা গ্রুপ ইন্স্যুরেন্স যদি চালু করে দেওয়া হয়, বা হেলথ কাভারেজের একটা সিস্টেম যদি থাকে, তাহলে অটোমেটিকলি সেল হয়ে যাবে।
তবে ইতিমধ্যে গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিছে, যেমন ব্যাংক অ্যাসুরেন্স একটা বিষয়, সেটা চালু করছে ইতিমধ্যে। আর নতুন নতুন কিছু প্রোডাক্ট ইনোভেশন করতে হবে, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সের বিদেশে যেরকম একটা হসপিটালে গেলে সাথে সাথেই মানে আপনার আপনি বলছেন যে বাংলাদেশের ইন্স্যুরেন্স জনপ্রিয়তা না হওয়ার পেছনে ইন্স্যুরেন্সের প্রোডাক্টগুলোও ব্যাকডেটেড, এগুলোকে একটু আপডেট আপডেট করা মানুষের জন্য দরকার। সহজলভ্য কিছু প্রোডাক্ট চালু করতে হবে যেটা মানুষ সহজে ইন্স্যুরেন্সের সুবিধাটা পায়, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে, ফাইন। কি ধরনের সুবিধা পেতে পারে মানুষ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে সুপ্রিয় দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত চ্যানেলের নিয়মিত আয়োজন অর্থনীতির কথায়। আজকে আমরা কথা বলছি বাংলাদেশের বীমা সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সাথে জনাব মিঠুন চন্দ্র পাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আপনাকে আবারও স্বাগত। আমরা বিরতির আগে কিন্তু আলোচনা করছিলাম যে কেন বাংলাদেশের বীমাটা পৃথিবীর অন্যান্য দেশের মতো এত জনপ্রিয় হয়ে ওঠেনি। আপনি বলছিলেন যে বাংলাদেশের বীমা সেক্টরে কিছু মানে বীমা যে প্রোডাক্টগুলো নিয়ে মানুষের কাছে যায়, সে প্রোডাক্টেও কিছু ব্যাকডেটেড রয়ে গেছে, মানে আপডেট হওয়ার প্রয়োজন আছে, আরও প্রোডাক্টের আধুনিকায়ন প্রয়োজন। যদি একটু সেই জায়গাটা থেকে আবার শুরু করি, যে কী ধরনের আধুনিক প্রোডাক্ট আসলে আপনার মনে হয় যে ইন্স্যুরেন্স মানুষের কাছে আবারও জনপ্রিয় হবে? বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের বিদেশে যেটা হয়, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সার্ভিস দিয়ে থাকে, দেখা গেছে আমার একটা ট্রিটমেন্ট করতে গেলাম, সেক্ষেত্রে তাকে কোনো মানে খরচ বা কোনো ধরনের হেজিটেশন বা কোনো টেনশনের বিরুদ্ধে নিতে হয় না। অটোমেটিকলি বিমা কোম্পানির ওরা থাকে, ঠিক আছে, ওখানে তার যে যে ধরনের ফ্যাসিলিটি দেওয়া দরকার সেটা অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। বাংলাদেশেও ইতিমধ্যে কিছু কিছু কোম্পানি শুরু করেছে, আমরাও যেমন মানে কি ধরনের সার্ভিসটা শুরু করেছে? যেমন বিভিন্ন হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, 24 আওয়ার্স সার্ভিসটা দেওয়া, যার জন্য যে কোনো গ্রাহক যদি ওখানে অসুস্থ হয়ে যায় বা কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে চায়, তাহলে তার যে ধরনের ট্রিটমেন্ট সাবমিশন নেওয়া আছে ওর ভিতরে যদি কাভারেজ থাকে, সমস্ত ওখান থেকে সাথে সাথে দিয়ে দিবে। পরবর্তীতে কোম্পানি থেকে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিল নিয়ে নেবে। অর্থাৎ এক্ষেত্রে গ্রাহকের ভোগান্তি কমবে এবং ইন্স্যুরেন্স আশা করি এর ফলে অ্যাওয়ারনেসটাও বাড়বে এবং অনেকে উদ্বুদ্ধ হবে ইন্স্যুরেন্স করতে, জনপ্রিয়তা আসবে। এখন বর্তমানে ধরেন আপনাদের প্রতিষ্ঠানের কথায় যদি আসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আপনাদের যারা গ্রাহক আছেন, ওনারা যারা জীবন বীমা করেছেন অথবা এই অসুস্থতার জন্য যে স্বাস্থ্য বীমা এটা যারা করেছেন, ওনাদের ক্ষেত্রে ওনারা যখন অসুস্থ হন, চিকিৎসা নিয়ে থাকেন, তারপরে সেই ইন্স্যুরেন্সটাকে সাথে সাথেই অন দ্য স্পট ক্লেম করতে পারেন বা কি করেন সেক্ষেত্রে? আমরা ইতিমধ্যে অনেক হসপিটালের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আচ্ছা, এবং এইটা প্রোডাক্টটা লঞ্চ হয়েছে ইতিমধ্যে। আমরা এটা যত তাড়াতাড়ি পারি প্রমোট করে আমরা দ্রুতভাবেই ছড়িয়ে দেবো সারা বাংলাদেশ। আচ্ছা, ইন জেনারেল প্র্যাকটিসটা এখনো কি চলছে? শুধু আপনার প্রতিষ্ঠান না, অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বলছি। আমাদের এখানে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দুই ধরনের হয়, একটা হলো লাইফ ইন্স্যুরেন্স আর একটা হলো গ্রুপ। আচ্ছা, গ্রুপের ভিতরে আবার হেলথ আছে একটা আলাদাভাবে। তো গ্রুপ হেলথ এটা হলো প্রতিষ্ঠানের দেখা গেছে 1000 কর্মচারী আছে, ওভারঅলের একটা পলিসি করা হয় বাই নেমই, বাট একসাথে এটা আপনার পেমেন্ট হয়। তো কোম্পানির কোনো লোক যদি এরকম অসুস্থ হয়ে পড়ে বা কোনো লোক যদি ডেথ কেসে পড়ে, তো সেইটার বেনিফিটটা আবার বীমা কোম্পানি বহন করে। মানে বহন করা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে অন দ্য স্পট বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি সার্ভিসটা এখনো চালু হয়নি। বেশিরভাগ কোম্পানির হচ্ছে একক বিমাটা মানে লাইফ ইন্স্যুরেন্সের উপরই কভারেজটা বেশি, কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স বেশ অল্প কয়েকটা কোম্পানি খুব ভালো করছে। এখন সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু আমাদের কর্পোরেট কালচারের বিষয় আছে সারা বাংলাদেশ ব্যাপী, সেটাকে পরিচালনার এখন উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রত্যেক কোম্পানি হয়তো ভবিষ্যতে একটা লক্ষ্যে অপটিমাম লেভেলে চলে যাবে। এবং এছাড়াও যে বিষয়গুলো আছে আমাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন যেটা আছে, এটাকে যদি আমরা ফলো করি, তারপরে আমাদের যদি আর্থিক সুশাসন সেইটা, তারপর রেগুলেটরি বডি আইডিআর আর কি, সেখানে আমাদের অনেক রুলস রেগুলেশনস আছে, সেগুলোকে আমরা প্রপারলি যদি মেনটেন করি, আমাদের বিশেষ করে হলো এজেন্ট হইতে শুরু করে আমার বিজনেসটা প্রক্রুটমেন্ট করে হলো এজেন্ট।
তো এজেন্টের ক্ষেত্রে যদি আমরা নিয়োগটা প্রপারলি দিতে পারি এবং তাদেরকে যদি আমরা ভবিষ্যতে ফ্যাসিলিটির একটা ওয়ে করে দেয়, যেমন আমার সার্ভিস রুল যেটা আর কি, সার্ভিস রুল যদি তাদের জন্য থাকে, তখন তারা একটা এই পেশাটায় থাকতে চাবে, তখন তারা উদ্বুদ্ধ হয়ে কাজ করবে। কিন্তু যখন দেখবে যে আমার ভবিষ্যতে কিছু নাই, তখন সে ওটার প্রতি অনীহা প্রকাশ করে, যার জন্য কিন্তু এখানে সেক্টরটা একটু দুর্বল হয়ে যায়। তো এইটাও করা দরকার আশা করা যায়। আর এছাড়াও আমাদের যে বিশেষ করে হলো বিজনেস তৈরি করার জন্য আর কি, সবসময় আমাদের গ্রাহকদের সাথে 24 আওয়ার্স যে কল সেন্টারটা চালু করা, তারপরে মেসেজের মাধ্যমে তাদেরকে অবহিত করা, তাদেরকে আমরা বিশেষ করে হলো আমাদের সবসময় আমাদের গ্রিপসে রাখা, অর্থাৎ টাচে থাকা। যেমন ব্যাংক বা অন্য কোম্পানিগুলো যেমন জন্মদিনে দেখা গেছে একটা মেসেজ পাঠাইলো, ঠিক আছে, যে আপনার শুভেচ্ছা দিল, স্পেশাল করা। তারপরে আমাদের ট্যাক্স ভ্যাট যে বিষয়গুলো আছে, ট্যাক্স ভ্যাটের বিষয়গুলো একটু সহজীকরণ করা, তো অনেক জটিলতার বিষয়, তো এই ভ্যালুয়েশন প্রপারলি করা। আমরা যদি আরেকটা বিষয়ে আসি, এখানে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম যে জায়গায়, যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, বেশ কিছু কোম্পানির অবস্থা ভালো নেই, বিশেষ করে গ্রাহকদের ক্লেমটা এখনও ওনারা প্রপারলি মিট আপ করতে পারছেন না, বা গ্রাহকদের যে ক্লেমটা ওটা ফুল দিতে পারছেন না টাকাটা। তো এখন যেহেতু বাংলাদেশে সব কিছু একটু পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, যে জায়গাগুলোতে আগে ঘাটতি ছিল, যে জায়গাগুলোতে দুর্নীতি হয়েছে বা নিয়মের বাইরে গিয়ে অনেক কিছু হয়েছে, সেই জিনিসগুলো একটু ঠিকঠাক করার চেষ্টা চলছে, চলমান প্রক্রিয়া রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে কি আপনার চোখে পড়ছে কিনা যে এই ধরনের কোনো কাজ হচ্ছে কিনা, যাতে কোম্পানিটার স্ট্রং একটা ফাইন্যান্সিয়াল বেসমেন্ট তৈরি হয়? হ্যাঁ, হচ্ছে, কারণ আমাদের বিশেষ করে রেগুলেটরি বডি যেগুলো আছে, প্রপারলি মনিটরিংটা একটু বাড়ছে এখন। আচ্ছা, ঠিক আছে, এখন রিপোর্ট এগুলো টাইমলি চাচ্ছে। তো এই প্রপারলি এগুলো যদি আমাদের প্রপারলি হয়, তাহলে আমাদের এগুলো আশা করি আস্তে আস্তে করে একটু গ্যাপটা কমে আসবে। আর যদি গ্রাহকদের ভিতরে আস্থা ফিরার কনফিডেন্স বাড়ানো যায়, আস্থা ট্রাস্ট বাড়াইতে হবে আর কি, বাড়লে আমাদের এটা প্রপারলি হয়তো একটা পর্যায়ে চলে আসবে। আমরা যদি ধরেন বাংলাদেশের মানুষ বর্তমানে ইন্স্যুরেন্স কোম্পানির কথা যদি বলি, ঢাকা শহরের মানুষরা হয় মনে হয় যে একটা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিকে মানুষ চেনে, বেশিরভাগ মানুষ একটা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিকে চেনে, কিন্তু দেশি ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে ওনারা মানুষের কাছে কি কি প্রতিবন্ধকতার কারণে এখনো সেভাবে পৌঁছাতে পারছেন না আপনার মনে হয়? বিদেশি কোম্পানি বলতে যেটা বুঝাচ্ছেন, সবাই এটাকে চিনে, মেটলাইফের কথা বলতেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওনাদের যে বিশেষ করে হলো এফএ, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, তারা প্রতিনিয়ত একটা কর্পোরেট কালচার বা একটা কর্পোরেটের গিয়ে তাদের ওইটাকে যে কি প্রোডাক্ট কি, এটা করলে কি লাভ হবে, কি লস হবে, মানে এখানে রিস্ক কতটুকু আভারেজ হবে, রিস্ক, এইগুলো গ্রাহকদেরকে আন্ডারস্ট্যান্ড মানে একটা লেভেলে নিয়ে যায়, ঠিক আছে। যার জন্য গ্রাহকের টাচে থাকলে গ্রাহক একসময় একটা বিমা করে ফেলে। কিন্তু আমাদের দেশি কোম্পানিগুলো এগুলো অতটাই না করে এখন, বা একটু যেটা হলো একটা স্ট্যান্ডার্ড লেভেল যেটা আর কি, ওদের স্ট্যান্ডার্ড লেভেল, এফএদের স্ট্যান্ডার্ড লেভেল একটু হাই লেভেল, একটু পড়ালেখা শিক্ষিত লোকদের এখানে ইকুইপ করে। যদিও এখন আইন অনুযায়ী তো শিক্ষিত লোক ছাড়া এখানে এফএ হতে পারে না। আর আমাদেরটা হলো মানে যা আমাদের বলতে হলো যে দেশীয় কোম্পানিগুলো এইখানে একটু দুর্বলতা রয়েছে। এবং একটা ব্যাংকে গেছিলাম আমরা, সেখানেও এই কথা নিয়ে আলাপ হয়েছিল যে আপনারা তো আসেন না, ঠিক আছে, অন্যরা তো আইসা এখানে আমাদের কাছ থেকে বীমা করে নেয়। তো সেটাই তো কথা, যে কেন আপনারা যাচ্ছেন না, আপনাদের লিমিটেশনটা কোথায়? আমাদের লিমিটেশন যে প্রপার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড যেটা, সেটা মনে হয় একটু স্ট্রং করা দরকার ভিতটা। আচ্ছা, সব কোম্পানির এখানে একটা R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে কস্ট, এটা একটু এখানে ইনক্রিজ করা দরকার। আচ্ছা, আর একটা বিষয় যদি এখানে যোগ করি, মানে আমরা এখন দেখি কি, মানে সব বিজনেসই সবাই অনলাইনে যথেষ্ট সরব, কারণ আমরা এখন ফেসবুকে, ইউটিউবে, মানে অনলাইনে আমরা বেশিরভাগ সময়টা থাকি, আমাদের কাজের সময়টার বাইরে কিন্তু আমরা অনলাইনে অনেক সময় দিই। তো অনলাইন যেহেতু একটা সহজ প্ল্যাটফর্ম, অনলাইনে মানুষের কাছে খুব সহজে পৌঁছে যাওয়া যায়, তো সেই
অনলাইনের জায়গাটাতে কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে সেভাবে দেখি না। আমরা ব্যাংকে দেখি, নানা রকম ব্যাংক, বেশ কিছু ব্যাংক তাদের প্রোডাক্ট নিয়ে আসে মানুষের কাছে, ব্যাংক যে যে সেবাগুলো মানুষকে দিয়ে থাকে, অফারগুলো করে, সেগুলো আমরা দেখি। কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি মানে সব দিক থেকেই কেন যেন ইন্স্যুরেন্স কোম্পানির উপস্থিতি আমরা কম পাচ্ছি। এটা বর্তমানে সব কোম্পানিগুলোই ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে এবং ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবহারের দিকেও মনোনিবেশ করতেছে। বিশেষ করে হলো এখন যেমন গ্রাহক যে কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট, বিকাশ, রকেট, তারপরে ডিজিটাল পেমেন্টগুলো অ্যাড করা, হ্যাঁ অলরেডি সব কোম্পানির কম বেশি আছে, কিন্তু আগের তুলনায় কিন্তু এখন ডেভেলপ হয়েছে। যে গত বছর যে পরিমাণ প্রিমিয়াম আসতো তার চাইতে কিন্তু এবছরে বেশি আসতেছে, কারণ আমাদের ক্লায়েন্টেরও কিছুটা আপনার আপডেট হয়েছে এবং শিক্ষিত লোকও বিমার আওতায় আসতেছে। তারা এখন আর ওই ব্যাংকে গিয়ে বা আপনার স্পটে গিয়ে টাকা জমা দেওয়ার চেয়ে একটা যদি আপনার বিকাশ বা নগদ বা আপনার ওই কার্ডের মাধ্যমে ইজিলি পেমেন্ট করতে যাচ্ছে, একটা হ্যারাসমেন্ট কম, ঠিক আছে। এবং এটার দিকেই ফোকাস থাকা উচিত এবং সামনে আশা করা যায় ম্যাক্সিমাম লোকই এটার আওতায় চলে আসবে এবং দিনের দিন ব্যবসা কিন্তু ডাইভার্ট হয়ে এদিকেই আসবে। ওকে, এই আশাবাদ আপনার মধ্যে রয়েছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। একটা বিষয় এখানে তুলে নিয়ে আসতে চাই, আমরা বহির্বিশ্বের সাথে আবার একটু কম্প্যারিজনে চলে আসি। সারা পৃথিবীতেই দেখি যে মানুষের যত রকমের সার্ভিস আছে সব কিছুতে ব্যাঘাত হলেই সেখানে মানুষ লুজার হলে ওটা ইন্স্যুরেন্স দিয়ে কাভার করতে পারে। আমরা তখন কিন্তু বেসিক্যালি জীবন বিমা বা স্বাস্থ্য বিমা এগুলো নিয়ে কথা বলছিলাম। অন্যান্য প্রপার্টি সেগুলো তো আমরা দেখি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাভারেজ হয়, সেটা বাড়িঘর হোক, সেটা কোনো এমনকি ফসলি জমি হোক, অথবা গাড়ি, কোনো অন্য যে কোনো ধরনের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলোর আমরা দেখি ইন্স্যুরেন্স হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে গাড়িটা যেহেতু বাধ্যতামূলক, না হলে লাইসেন্সের ক্ষেত্রে সমস্যা হয়, গাড়িটা বাদে বাকি সব কিছুতে একেবারেই ইন্স্যুরেন্সের অনীহা মানুষের মধ্যেও দেখা যায়, বা আমার কাছে মনে হচ্ছে এই সচেতনতাই মানুষের কাছে পৌঁছায় না, অথবা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানুষকে সেভাবে ব্যাকআপ দিতে পারে না যে হ্যাঁ আপনার এই প্রোডাক্টের ইন্স্যুরেন্স করে রাখেন, এটা নষ্ট হলে আমরা এটার ক্ষতিপূরণ দেব, কিন্তু হয়তো ক্ষতিপূরণও ঠিকভাবে মানুষ পায় না, অথবা এই মেসেজটাও মানুষের কাছে যায় না। মানে কেন আসলে লাইফ ইন্স্যুরেন্স ছাড়া অন্য ইন্স্যুরেন্সগুলোর সাথে মানুষ আর সেভাবে বাংলাদেশে পরিচিত না বলে আপনার মনে হয়? না, এটা পুরোপুরি ঠিকও না, কারণ হলো আমাদের তো জেনারেল ইন্স্যুরেন্স আছে, এটা লাইফ সেক্টর, এটা জেনারেল সেক্টর। তো জেনারেল সেক্টরের কাজটাই হলো আপনার বিশেষ করে হলো মোটর ভেহিকেলস, তারপরে মেরিন, কার্গো, তারপরে আপনার এই যে রোবারি, এই আইটেমগুলোর উপর আপনার ফায়ার, বাগলারি, ঠিক আছে, এই আইটেমের উপরে আপনার রিস্ক অ্যান্ড কাভারেজ দিচ্ছে আর কি। বিশেষ করে হলো যারা কর্পোরেট কোম্পানিগুলো, গ্রুপ অফ কোম্পানিজ বা কর্পোরেট কোম্পানি, এরা কিন্তু আপনার বিশেষ করে মেরিনের ক্ষেত্রে যদি শিপে মাল নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু তার বাধ্যতামূলক, ওইটা ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। কারণ ইন্স্যুরেন্স আপনাকে ম্যান্ডেটরি, ইন্স্যুরেন্স ছাড়া এলসি করতে পারবেন না, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তারপরে আপনার এখন দেখা গেছে আপনার একটা গোডাউন আছে, কর্পোরেট গোডাউন, তো সেখানে আপনার রিস্ক কাভারেজের জন্য ইয়ারলি একটা প্রিমিয়াম আপনাকে দিতে হবে। প্রিমিয়াম অনেক মালিক পক্ষ হয়তো রিস্কটা চিন্তা করে যে আমার এটা টাকা নষ্ট হচ্ছে, কিন্তু সেটা বাধ্যতামূলক না, না বাধ্যতামূলক না। কিন্তু এইখানে যদি নিতে নেয়, শেষে চলে আসছি, আপনারা কি মনে করেন যে ওই জায়গাগুলো বাধ্যতামূলক করা উচিত? বিমা উচিত, এখন ম্যান্ডেটরি করলে দেশের জন্য ভালো, বাট বিমা কোম্পানির জন্য ভালো, বিমা কোম্পানির জন্যই ভালো, কারণ বিমা কোম্পানি তার প্রিমিয়াম বৃদ্ধি পেলো, ঠিক আছে, আবার কাভারেজেরও একটা কোশ্চেন আসবে, যেহেতু রিস্ক নিচে তো ক্লেম আসবেই, ঠিক আছে। তো এক্ষেত্রে ক্লেম যদি আসে সেটা আপনি কি মনে করেন বাংলাদেশের জেনারেল বিমা কোম্পানি যারা আছে ওরা কি এই ধরনের রিস্কগুলো মিট আপ করার মতো অবস্থায় আছে, নাকি সেই জায়গাটা এখন কিছুটা স্থবির হয়ে আছে? না, রিস্ক তো কাভারেজ কম বেশি যদি প্রপারলি হয়, ঠিক আছে, ওখানে হলো একটা সার্ভে করা হয়, ঠিক আছে, দেখা গেছে একটা স্পটে একটা ঘটনা ঘটলো, তো সার্ভেয়ার কর্তৃক একটা রিপোর্ট দেয়, যে রিপোর্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে ক্রাইটেরিয়া ফুলফিল হলে ক্লেম দিচ্ছে। ওকে,
আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের বীমা সেক্টরের বর্তমান পরিস্থিতি কি। আমরা এই অল্প সময়ের মধ্যে যতটুকু আলোচনায় বুঝতে পেরেছিলাম যে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে বীমা সেক্টরের পরিস্থিতি স্বাভাবিক কারণেই কিছু কিছু কোম্পানির ভালো হচ্ছিল না, জনগণ তাদের বীমা কোম্পানিতে জমানো টাকা ফেরত পাচ্ছিল না বা এখনও কিছু কিছু জায়গায় পাচ্ছে না। সেই জায়গাটা থেকে আস্তে আস্তে কোম্পানিগুলো বের হয়ে আসার চেষ্টা করছে, গভর্নমেন্টও সেক্ষেত্রে সহযোগিতা করছে, ওনার কথা যেটা উঠে এসেছে। এবং দিন দিন বীমা কোম্পানিগুলো নিজেদেরকে আপডেট করার চেষ্টা করছে, বিশেষ করে মডার্নাইজ করার চেষ্টা করছে, আধুনিকায়ন করার চেষ্টা করছে, যেখানে ডিজিটালাইজেশন ওনারা বীমা কোম্পানিতে সেভাবে বাংলাদেশে মানুষ এতদিন দেখেনি, কিন্তু এই জায়গাগুলোকে ওনারা আপডেট করে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরাও আশাবাদ ব্যক্ত করি নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মানুষও আন্তর্জাতিক অন্যান্য উন্নত বিশ্বের মতো বীমা সুবিধাটা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।